একটা ঋণ শোধ করতে গিয়ে মানুষ প্রায়ই আরেকটা ঋণ নেয়। প্রথমটা মনে হয় সাময়িক সমাধান, কিন্তু কয়েক মাস পর দেখা যায় দুটো ঋণ একসাথে চেপে বসেছে। আর এভাবেই একটা মানুষ না বুঝে একটা চক্রের ভেতর ঢুকে পড়েন, যে চক্র থেকে বের হওয়ার পথ খুঁজে পাওয়া দিন দিন কঠিন হয়ে যায়। এই পরিস্থিতিটা অনেকেরই চেনা। প্রশ্ন হল, এই চক্র থেকে বের হওয়া কি আদৌ সম্ভব? আর যদি সম্ভব হয় তাহলে কিভাবে? প্রথমেই একটা জিনিস স্পষ্ট করা দরকার, ঋণ থাকা মানেই বিপদ না। বাড়ি কেনা, ব্যবসা শুরু করা বা কোনো জরুরি প্রয়োজনে ঋণ নেওয়া এটা স্বাভাবিক আর অনেক ক্ষেত্রে প্রয়োজনীয়ও বটে। আসল বিপদ শুরু হয় যখন ঋণ পরিশোধের জন্য আরেকটা ঋণ নিতে হয়। তখন এটা আর সহায়তা থাকে না, তখন এটা হয়ে যায় একটা ফাঁদ। তাহলে এই ফাঁদ থেকে বের হওয়ার প্রথম ধাপ কি? প্রথম ধাপ হল পুরো চিত্রটা একসাথে দেখা। বেশিরভাগ মানুষ তাদের ঋণগুলো আলাদা আলাদাভাবে মনে রাখেন। এই ব্যাংকে এতটা বাকি, ওই আত্মীয়ের কাছে এতটা ধার, কার্ডে এতটা বকেয়া। কিন্তু কখনো একসাথে বসে পুরো হিসাবটা দেখা হয় না। ফলে সমস্যাটা যতটা বড় তার চেয়ে ছোট মনে হয়। প্রথম কাজ হল একটা কাগজে বা মোবাইলে সব ঋণ একসাথে লিখে ফেলা। কার কাছে কত, কত সুদে আর কবে পরিশোধ করতে হবে। এই একটা তালিকাই অনেক সময় প্রথম বাস্তবতার মুখোমুখি হবার মুহূর্ত হয়ে দাঁড়ায়। দ্বিতীয় ধাপ হল সব ঋণ সমান না এটা বোঝা। কিছু ঋণের সুদ বেশি, কিছু ঋণের সুদ কম। কিছু ঋণ আত্মীয় বা বন্ধুর কাছ থেকে নেয়া, যেখানে সম্পর্কটাও জড়িয়ে আছে। এই পার্থক্যগুলো বুঝে একটা অগ্রাধিকার তালিকা তৈরি করতে হয়। সাধারণত যে ঋণের সুদ সবচেয়ে বেশি সেটাকেই আগে পরিশোধ করার চেষ্টা করা উচিত, কারণ সময়ের সাথে সাথে এই ঋণটাই সবচেয়ে দ্রুত বাড়তে থাকে। তৃতীয় ধাপ হল নতুন ঋণ নেওয়া বন্ধ করা। শুনতে সহজ মনে হলেও এটাই সবচেয়ে কঠিন অংশ, কারণ যখন হাতে টাকা থাকে না তখন নতুন ঋণ সবচেয়ে সহজ সমাধান মনে হয়। কিন্তু এই সহজ সমাধানই আসলে চক্রটাকে আরও শক্ত করে। একটা সিদ্ধান্ত নিতে হয়, এখন থেকে যত কঠিনই হোক আর নতুন করে ঋণ নেওয়া যাবে না। চতুর্থ ধাপ হল খরচে একটা সাময়িক কঠোরতা আনা। ঋণ পরিশোধের সময়টায় স্বাভাবিক জীবনযাত্রার মান বজায় রাখা কঠিন হতে পারে, কিন্তু এই সময়টাকে স্থায়ী না ভেবে একটা সাময়িক পর্যায় হিসেবে দেখা উচিত। অপ্রয়োজনীয় খরচ কিছুদিনের জন্য বন্ধ রেখে সেই টাকাটা ঋণ পরিশোধে ব্যবহার করলে ফলাফল আসতে শুরু করে দ্রুত। পঞ্চম ধাপ হল একটা ছোট বাফার তৈরি করা, ঋণ পুরোপুরি শেষ হওয়ার আগেই। এটা শুনতে অদ্ভুত মনে হতে পারে ঋণ থাকতে থাকতে আবার সঞ্চয় কিভাবে সম্ভব? কিন্তু বাস্তবতা হল, একটা ছোট জরুরি তহবিল না থাকলে পরবর্তী যে কোনো ছোট সমস্যাতেই আবার নতুন ঋণ নিতে বাধ্য হতে হয়। তাই ঋণ পরিশোধের পাশাপাশি সামান্য হলেও একটা নিরাপত্তা তৈরি করা জরুরি। এখন একটা গভীর প্রশ্নে আসা যাক, কেন এই পুরো প্রক্রিয়াটা এত গুরুত্বপূর্ণ? কারণ ঋণ শুধু একজন মানুষের একার বোঝা থাকে না, এটা পরিবারের বোঝা হয়ে দাঁড়ায়। বিশেষ করে যদি কখনো কোনো কারণে সেই মানুষটি আর পাশে না থাকেন, তাহলে সেই ঋণের দায়ভার গিয়ে পড়ে পরিবারের কাঁধে। যাদের জন্য এত পরিশ্রম করা হয়েছে তাদেরকেই তখন সেই বোঝা বহন করতে হয়। এই একটা চিন্তাই আসলে সবচেয়ে বড় প্রেরণা হওয়া উচিত। ঋণ থেকে বের হওয়ার লড়াইটা শুধু আজকের স্বস্তির জন্য না, এটা আসলে পরিবারকে ভবিষ্যতের একটা অনিশ্চিত ঝুঁকি থেকে বাঁচানোর লড়াই। তাই নিজেকে এমনভাবে গড়ে তোলা উচিত যাতে ঋণ কখনো এমন জায়গায় না পৌঁছায় যেখানে তার নিজের অনুপস্থিতিতেও পরিবারকে বইতে হয়। এই সচেতনতাই একজন মানুষকে সত্যিকারের দায়িত্বশীল করে তোলে। মনে রাখবেন, ঋণের চক্র যতটা কঠিন মনে হয়, বের হওয়ার পথ ঠিক ততটাই বাস্তব। শুধু দরকার একটা স্পষ্ট পরিকল্পনা, আর সেই পরিকল্পনায় অবিচল থাকার সিদ্ধান্ত। এরকম আরও ভিডিও দেখতে লাইক করুন, আপনার পরিচিতদেরও ভিডিওটি দেখাতে শেয়ার করুন, আর পরবর্তীতে কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে জানিয়ে দিন।